স্টুডেন্টরা, আজ তোমাদের সামনে নিয়ে এসেছি ভারতের প্রথমেই অর্থনৈতিক অংশে আছে কৃষি। তাই প্রথমেই চলো শুরু করা যাক কৃষিতে কি কি বিষয় নিয়ে আমরা পড়ব। তো কৃষিতে পুরো ভিডিওটি দেখো, শেষে ছকটি কিভাবে করতে হবে তা দেখানো হবে। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। কৃষিতে, ভারতীয় কৃষিতে যে অংশগুলো আমাদেরকে পড়তে হবে সেগুলোর মধ্যে প্রধান হচ্ছে যে ভারতীয় কৃষির বৈশিষ্ট্য। ভারতের কৃষি ব্যবস্থার প্রধান যে বৈশিষ্ট্যগুলো সেগুলো আমাদের প্রথমেই জানতে হবে এবং পড়তে হবে। প্রধান বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে ভারতীয় কৃষি হচ্ছে জীবিকা সত্তাভিত্তিক। কৃষির যদি দুটো ভাগে ভাগ করা যায় প্রধানত, একটা হচ্ছে জীবিকা সত্তাভিত্তিক কৃষি আর একটা হচ্ছে বাণিজ্যিক কৃষি। জীবিকা সত্তাভিত্তিক কৃষির মূল বৈশিষ্ট্য হচ্ছে মানুষ যখন জীবন ধারণের জন্য কৃষি কাজ করে আর যখন ব্যবসার উদ্দেশ্যে কৃষি কাজ করে, কৃষি ফসল উৎপাদন করে, তাকে বাণিজ্যিক কৃষি বলে। আমরা ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে বোঝা যেতে পারে যে ভারতীয় কৃষি ব্যবস্থার চাষিরা কি করে, ছোট ছোট জমিতে ধান চাষ করে, সেই ধানের কিছু অংশ তাদের নিজেদের পরিবারের জন্য রাখে, কিছু অংশ বিক্রি করে যাতে তারা সারা বছর অন্যান্য জিনিসপত্র কিনতে পারে, জীবনযাপন করতে পারে, এবং কিছুটা বীজ তুলে রাখে যেটা পরবর্তী চাষের জন্য কাজে লাগে। অপরদিকে বাণিজ্যিক কৃষিতে কি হয়, যেমন চা চাষে কি হয়, চা মালিকরা চা বাগান তৈরি করে, সেই চাগুলো উৎপন্ন করে এবং সেগুলো বাণিজ্যের উদ্দেশ্যে বিক্রি করে। তো ভারতীয় কৃষির বেশিরভাগ অংশটাই হচ্ছে জীবিকা সত্তাভিত্তিক কৃষি। দ্বিতীয়ত, যেহেতু ভারতের 70% মানুষ কৃষির উপরে নির্ভরশীল, তাই তাদের জীবন এবং জীবিকা হিসেবে কৃষিকেই বেছে নেওয়া হয়। এর সঙ্গে কি আসে, ভারতীয় কৃষি ব্যবস্থায় জনসংখ্যার চাপ, প্রবল জনসংখ্যা। ভারতে 130 কোটির ওপরে মানুষ, তো তাদের প্রধানত এই জমি তো আর বাড়ছে না, তো এই জমির ওপরে প্রচুর জনসংখ্যা রয়েছে। যেমন আমেরিকায় 1 একর জমিতে হয়তো 2 থেকে 4 জন কৃষক তাদের জীবন জীবিকা নির্বাহ করে, কিন্তু ভারতে দেখা যাচ্ছে 1 একর জমিতে 200 থেকে 400 কৃষক তাদের জীবন ও জীবিকা নির্বাহ করে। এর ফলে কি হয় যে কৃষি জমিগুলি, তৃতীয় পয়েন্ট, কৃষি জমিগুলি ক্ষুদ্রাকৃতি হয়ে যায়। ক্ষুদ্রাকৃতির কি করে হয়, ধরো একটা কৃষকের 1 বিঘে জমি ছিল, ধান চাষ করত, তার 2টো ছেলে হলো, সেই 2টো ছেলে তার 2টো ছেলে হাফ হাফ হয়ে গেল, অর্থাৎ হাফ বিঘে করে হয়ে গেল। সেই 2টো ছেলের পরবর্তী তাদের আবার 2টো করে সন্তান হলো, তাহলে কি হলো, 4টে ভাগ হয়ে গেল, অর্থাৎ 1 বিঘে জমি 4টে ভাগ হয়ে গেল, ছোট ছোট কৃষি জোতে পরিণত হলো। এটাও কিন্তু ভারতীয় কৃষির বৈশিষ্ট্য। প্রত্যেকটা তুমি যাবে, কৃষি জমিগুলো ছোট ছোট আল দিয়ে ছোট ছোট ক্ষুদ্রাকৃতির অংশে বিভক্ত করা থাকে। এই ছোট ছোট কৃষি জোত হওয়ার ফলে বৃহৎ যে কৃষি যন্ত্রপাতি সেগুলো ব্যবহার করা যায় না। ফলে কি হয় না, কৃষিতে তখন ছোট ছোট হ্যান্ড ট্র্যাক্টর বা গরু দ্বারা নাঙল টানা হয়। তাহলে কি হচ্ছে, তাহলে পশু শক্তির ব্যবহার হচ্ছে। ভারতীয় কৃষিতে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে পশু শক্তির ব্যবহার। তাহলে আমি কি করে বুঝলাম, জীবিকা সত্তাভিত্তিক কৃষি, জনসংখ্যার প্রবল চাপ, ছোট ছোট জমিজোত, ছোট ছোট জমিজোর জন্য ছোট ছোট যন্ত্রাংশ ব্যবহার বা পশু শক্তির ব্যবহার। এরপরে আসছে কি, আমাদের এইগুলো চলে গেল, এবার আসছে মৌসুমি বৃষ্টিপাত। ভারতীয় কৃষি অনেকাংশে 90% নির্ভর করে মৌসুমি বৃষ্টিপাতের উপরে। মৌসুমি বৃষ্টিপাত বর্ষাকালে হয়, এই বর্ষাকালের জলকে কেন্দ্র করেই ভারতীয় কৃষি বৈশিষ্ট্য। যদি মৌসুমি বায়ু দেরি করে আসে তাহলে কৃষি ফসল নষ্ট হতে পারে, যদি অতিরিক্ত আগে আসে এবং অতিরিক্ত বৃষ্টিপাত হয়, অতি জলের প্রভাবেও কিন্তু ভারতীয় কৃষির কিন্তু প্রভাব পড়ে। অর্থাৎ মৌসুমি বায়ু ঠিক থাকলে ভারতীয় কৃষি ব্যবস্থার উৎপন্ন ফসলের পরিমাণও ঠিক থাকবে। মৌসুমি বায়ুর উপরে অধিক নির্ভরশীল। তারপরে কি কৃষিটা হয়, যেটা রবি শস্য অর্থাৎ শীতকালে চাষ হয়, বা দেখা যায় পাঞ্জাব হরিয়ানার গম চাষ বা দক্ষিণাত্যের যেসব বিভিন্ন জোয়ার বাজরা রাগি চাষ হয় সেখানে কিন্তু জলসেচের ব্যবহার করা হয়। অর্থাৎ এরপরে কি হচ্ছে, ভারতীয় কৃষি ব্যবস্থায় কিন্তু বেশিরভাগ খাদ্যশস্যের ব্যবহার করা হয়। কেন না, জীবিকা সত্তাভিত্তিক কৃষি, মানুষের জীবন ধারণের জন্য উৎপন্ন করা হয়। তাই ভারতে ধান গম মানুষের খাদ্যের চাহিদা মেটানোর জন্য অধিক ফলন করা হয়। কিন্তু সেই হারে যেহেতু জমির পরিমাণ কম, মানুষ বাড়ছে কিন্তু জমি তো বাড়ছে না, সেজন্য কি হয়, সেই মানুষের চাহিদা মেটানোর জন্য খাদ্যশস্য উৎপাদন করতে করতে পশু খাদ্যের দিকে কোনো চাষ করা হয়। এছাড়া কি হয়,
যে একই জমিতে বারবার চাষ করতে হয়, তো বহু ফসল জমি, প্রত্যেকটা জমিতে 2বার 3বার করে চাষ করা হয়। যেমন একটা জমিতে আউশ ধান, আমন ধান চাষ করা হয়, আউশ আমন বোরো ধান চাষ করা হয়, আবার শীতকালে সর্ষের চাষ করা হয়। মানে একই জমিতে 2 থেকে 3বার বহু ফসলি জমি বলে যেটাকে, বেশিরভাগ 3 ফসলি 2 ফসলি বহু ফসলি জমি চাষ করা হয়। এটাও ভারতীয় কৃষির বৈশিষ্ট্য, যে মাটির যে উর্বরা শক্তি বৃদ্ধির জন্য যে শস্যাবর্তন প্রবর্তন করা সেসব কিন্তু কিছু হয় না। এরপরে কি, যে আমার অল্প জমি কিন্তু চাহিদা বেশি, খাদ্যের চাহিদা বেশি, শস্যের চাহিদা বেশি, তাহলে কি করতে হবে? তার জন্য প্রধান কাজ হচ্ছে যে ফসল উৎপাদন বৃদ্ধি করতে হবে। ফসল উৎপাদন বৃদ্ধি করতে গেলে কী হচ্ছে, মাটির শক্তি তো কমে যাচ্ছে, তো মাটির শক্তির সঙ্গে সঙ্গে বাড়ানোর জন্য কী করতে হচ্ছে, প্রচুর পরিমাণে রাসায়নিক সার দিতে হচ্ছে। রাসায়নিক সার, আর ফসল যাতে নষ্ট না হয়ে যায়, ক্ষয় না হয়ে যায়, ক্ষয় যাতে না হয়ে যায়, তার জন্য কী ব্যবহার করা হচ্ছে, কীটনাশক। তাহলে প্রচুর পরিমাণে রাসায়নিক ও কীটনাশক ব্যবহার করা হয়। এগুলো হচ্ছে ভারতীয় কৃষির বৈশিষ্ট্য। এর মধ্যে এরপরে যেটা পড়তে হবে সেটা হচ্ছে যে ভারতীয় ফসলের প্রকারভেদ। আমরা বলেছি ভারতে বেশিরভাগই বহু ফসলি চাষ করা হয়, বছরে 2 থেকে 3বার চাষ করা হয়। ভারতে 3 ধরনের প্রধানত চাষ করা হয়, 3টে আমি ভাগে ভাগ করতে পারি। প্রথমে হচ্ছে, আমি যদি প্রথমে বলি জাইদ ফসল দিয়ে শুরু করি। শীতকাল শেষ, বসন্তকাল শুরু, বসন্তকালের পর থেকে গ্রীষ্মকাল, অর্থাৎ এই যে কালবৈশাখীর মরশুম, বৈশাখ জ্যৈষ্ঠ মাস পর্যন্ত, আষাঢ় শ্রাবণের আগে পর্যন্ত, শীতকালের শেষ গ্রীষ্মকাল পর্যন্ত যে ফসলটা চাষ করা হয় তাকে বলা হয় জাইদ ফসল। মনে রাখবে, গ্রীষ্মকালে যে চাষটা করা হয় তাকে বলা হয় জাইদ ফসল, যেমন আউশ ধান। ঠিক জাইদ ফসল যেই শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ বর্ষাকালে যেটা চাষ করা হয়, বর্ষাকালে কখন চাষ করা হয়, গ্রীষ্মকাল, আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন, এই 4 মাস যেটা চাষ করা হয়, অর্থাৎ পুরো বর্ষাকাল জুড়ে, সেটাকে বলা হচ্ছে খারিফ শস্য। খারিফ শস্যটা বর্ষাকাল জুড়ে চাষ করা হয়। লাস্ট যেটা থাকে, যেই বর্ষাকালটা শেষ হয়ে গেল, শরৎকাল এলো, শরৎকাল ও শীতকাল, শরৎ ঋতু এবং শীত ঋতুতে যে এই 4 মাস কাজ করা হয় সেটা হচ্ছে বোরো চাষ। এই সময় কিন্তু বৃষ্টিপাত থাকে না, কিছু জলসেচ দিয়ে ন্যূনতম তাপমাত্রায় গম, যব, তিল, তিসি, সরষের চাষ করা হয়। আর খারিফ শস্য কোনগুলো না, আমন ধান, পাট ইত্যাদি। আমরা দেখেছি যে বর্ষাকালে পাট রোপণ করা হয়, আমন ধান রোপণ করা হয়। আমন ধানে প্রচুর বর্ষায় জল লাগে, সেটা আমন ধানটা কিন্তু খারিফ শস্য। তাহলে জাইদ শস্য হচ্ছে গরমের, এক কথায় জাইদ শস্য হচ্ছে গরমকালে, খারিফ শস্য হচ্ছে বর্ষাকালে, আর রবি শস্য হচ্ছে শীতকালে। মনে রাখবে, রবি কথাটা অর্থ সূর্যের আলোকে যে চাষগুলো হয়। রবি ফসল কাটা হয় বসন্তকালে, খারিফ ফসল কাটা হয় হেমন্তকালে, এবং জাইদ ফসল কাটা হয় কিন্তু গ্রীষ্মকালে। এই 3টে মনে রাখবে। এরপরে যেটা পড়তে হবে, যে আমাদের এইবার যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, ভারতীয় কৃষির যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, সেটার মধ্যে আছে হচ্ছে ধান ও গম চাষের অনুকূল পরিবেশ। এই দুটো কিন্তু একই রকম, দুটোই খাদ্যশস্য, ধান এবং গম। বড় প্রশ্নে অনুকূল পরিবেশ আসবে, শর্ট কোশ্চেনে আসবে কি, কোন রাজ্য প্রথম, কোন রাজ্য দ্বিতীয়, কোন রাজ্য তৃতীয়। এই প্রথম, দ্বিতীয়, তৃতীয় পড়তে হবে। ভারতের স্থান বিশ্বে কত, এটা পড়তে হবে। শর্ট কোশ্চেনের জন্য আলাদা আমি এমসিকিউ এসএকিউ এর জন্য একটা ইম্পর্টেন্ট এমসিকিউ এবং এসএকিউ এর একটা ভিডিও আমি নিয়ে আসব, এবং ভারতের এই বিভিন্ন পার্টগুলো তোমরা যখন দেখবে, তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে তোমরা পরবর্তী এমসিকিউ এসএকিউ এর ইম্পর্টেন্ট কোশ্চেনের ভিডিও দেখতে পাবে। এই ভিডিওতে কেবলমাত্র আমি অর্থনৈতিক ভূগোলের বড় কোশ্চেনের পার্টগুলোকে জানিয়ে দিচ্ছি। তো আমাদের পড়তে হবে ধান এবং গমের অনুকূল পরিবেশ। এখানে মনে রাখবে, ধান ও গম প্রায় একই জিনিস, শুধুমাত্র ধানকে তৃষ্ণার্ত ফসল বলা হয়, গম কিন্তু বৃষ্টি পরিমাণ বেশি লাগে না। ধান উৎপাদনে উষ্ণতার প্রয়োজন হয় হচ্ছে তোমার 25 ডিগ্রি সেলসিয়াস, গড় উষ্ণতা 25 ডিগ্রি সেলসিয়াস লাগে, আর 27 ডিগ্রি থেকে 30 ডিগ্রি পর্যন্ত ধান কিন্তু পাকার সময় কাজ লাগে। ধান যখন কাটা হয় তখন 27 থেকে 30 ডিগ্রি লাগে। 17 ডিগ্রি কম সেলসিয়াস যুক্ত উষ্ণতায় কিন্তু ধান ভালো চাষ হয় না। ঠিক গম 17 ডিগ্রি সেলসিয়াসের নিচে কিন্তু গম চাষটা আবার ভালো হয়, অর্থাৎ 10 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসে গম চাষটা ভালো হয়। বৃষ্টিপাতের ক্ষেত্রে কিন্তু ধান চাষে 150 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন হয়, আর গম চাষের ক্ষেত্রে কিন্তু সবসময় 100 সেন্টিমিটারের বেশি
বৃষ্টিপাত হলে কিন্তু প্রবলেম হয়ে যায় গম চাষের ক্ষেত্রে। 100 সেন্টিমিটারের কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে কিন্তু গম চাষ ভালো হয়। ধান চাষে এত পরিমাণে বৃষ্টি লাগে, টানা 45 দিন ধরে ধান গাছের গোড়ায়, আমন ধান বিশেষ করে ধান গাছের গোড়ায় জল যদি না জমে থাকে তাহলে ধান চাষ কিন্তু ভালো হয় না। প্রচুর পরিমাণে জল লাগে ধান চাষে, সেজন্য ধানকে বলা হয় তৃষ্ণার্ত ফসল। এরপরে যেটা পড়তে হবে মাটিটা। ধান চাষের জন্য দোআঁশ, এঁটেল, পলি মাটি বিখ্যাত। আমাদের পশ্চিমবঙ্গে যে পলিমাটি সমৃদ্ধ এলাকা, সেখানে পশ্চিমবঙ্গ ধান চাষে কিন্তু প্রথম। আর গম চাষের ক্ষেত্রে কিন্তু আমাদের লাগবে এঁটেল ও ভারী দোআঁশ মাটি, এগুলো পড়তে হবে। এইবার আমাদের যেগুলো পড়তে হবে যে কোন রাজ্য প্রথম, দ্বিতীয়, তৃতীয়, কোন দেশ দেশ পৃথিবীতে কত স্থানে রয়েছে সেগুলো পড়তে হবে। মিলেট কাকে বলে সেটা একটু জানতে হবে। জোয়ার, বাজরা এবং রাগিকে মিলেট বলে। মিলেটের ক্ষেত্রে অনুকূল পরিবেশ অত ইম্পর্টেন্ট নয়। তোমরা মিলেটের কোথায় কোন রাজ্যে প্রথম স্থান অধিকার করেছে সেগুলো পড়লেই হবে। এরপরে যেটা পড়তে হবে, যেটা ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, চা চাষের অনুকূল পরিবেশ বা কফি, যে কোনো একটা দেবে, চা অথবা কফি চাষের অনুকূল পরিবেশ। চায়ের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু অনুকূল পরিবেশ এক্সট্রা লাগে, যেমন ছায়া প্রদানকারী গাছ, দ্বিতীয় ঢালু জমি যেখানে জল দাঁড়াতে পারবে না, দক্ষ শ্রমিক মহিলা নরম হাত দিয়ে কচি কচি পাতাগুলো তুলবে। আর চা চাষের আর একটা অনুকূল পরিবেশ হচ্ছে তোমার বৃষ্টিপাত খুব কম হবে, কিন্তু দাঁড়াতে পারবে না। 150 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপাত হবে, কিন্তু দাঁড়াতে পারবে না। জমি ঢালু হতে হবে, জল দাঁড়ালে কিন্তু হবে না। আর চা চাষের মৃত্তিকা, যেটা মাটিতে ফসফরাস ও পটাশ থাকার দরকার আছে, এটা পড়তে হবে। কফি চাষের ক্ষেত্রেও প্রায় কাছাকাছি চা চাষের মতনই, সেটাই আমাদেরকে পড়তে হবে। এরপরে ভারতীয় কৃষির সমস্যা ও সমাধান। ভারতীয় কৃষির যে সমস্যাগুলো আছে সেগুলো কি কি, সেগুলো আমাদের জানতে হবে। তাছাড়া ভারতীয় কৃষিতে আর একটা পড়তে হবে কার্পাস চাষে অনুকূল পরিবেশ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কার্পাস চাষের অনুকূল পরিবেশে মধ্যে যেগুলো রয়েছে, উষ্ণতা 20 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, 60 থেকে 100 সেন্টিমিটার বৃষ্টিপাত, আর সামুদ্রিক আবহাওয়া। এটা কিন্তু নতুন, কার্পাস চাষে কিন্তু সামুদ্রিক আবহাওয়া কিন্তু গুরুত্বপূর্ণ। তার জন্য মহারাষ্ট্র এবং গুজরাটে যেহেতু আরব সাগরীয় উপকূলের যে লবণাক্ত হাওয়া, সেটাকে কিন্তু খুবই উন্নত তুলা চাষের পক্ষে অনুকূল। এখন আমাদের এই পার্টিকুলার সবকটা চাষই তো প্রায় একই, কিন্তু ওই কোন মাটিটা কোন চাষের পক্ষে ভালো, কোন চাষের পক্ষে কতটা উষ্ণতা ভালো, এই বিষয়ে একটা চার্ট তোমরা তৈরি করে নেবে, যে চা চাষের জন্য এতটা বৃষ্টিপাত, গম চাষের জন্য এতটা বৃষ্টিপাত, ধান চাষের জন্য এতটা বৃষ্টিপাত। এই প্রত্যেকটা বৃষ্টিপাত, উষ্ণতা, মাটি আর বিশেষ বৈশিষ্ট্য। ভারতের কৃষির ক্ষেত্রে এখানে দুটো ছক তোমরা বাড়িতে তৈরি করবে। আমি যেভাবে বলছি ঠিক সেভাবে তৈরি করবে। প্রথম ছকটা হবে যে কৃষির অনুকূল পরিবেশ। এখানে কৃষিজ ফসল, প্রথমে হবে হচ্ছে কৃষিজ ফসল। এই কৃষিজ ফসলের এখানে নাম হবে, কৃষিজ ফসল ধরো ধান, গম, কার্পাস, তারপরে হচ্ছে মিলেট, মিলেটের পরে হচ্ছে ইক্ষু, চা, কফি। এই করে লিখলে এবার প্রত্যেকটার এরকম একটা ছক হবে। এখানে প্রত্যেকটা কৃষিজ ফসলের কিন্তু কিছু কিছু জিনিস কিন্তু বৈশিষ্ট্য কিন্তু একই থাকবে, শুধু এখানে ছক করবে। প্রথমে ছক করবে হচ্ছে, প্রথমটা ধানের ক্ষেত্রে করবে তোমার অনুকূল পরিবেশে হচ্ছে উষ্ণতা, তারপরে হচ্ছে বৃষ্টিপাত, তারপরে হচ্ছে তোমার মৃত্তিকা, তারপরে এখানে বিশেষ বৈশিষ্ট্য। আমি একটা একটা করে দেব। তারপরে হচ্ছে বিশেষ বৈশিষ্ট্যর পরে হচ্ছে
প্রথম রাজ্য, দ্বিতীয় রাজ্য, এবং সবশেষে তৃতীয় রাজ্য। আমি বোঝাতে পারলাম? এরকম করে একটা ছক করতে হবে, করলে দেখবে তোমাদের সুবিধা হবে। আর লাস্টের একটা পয়েন্ট হবে পৃথিবীতে ভারতের স্থান। এই ছকটা কিন্তু তোমরা যদি করে পড়তে পারো, এর থেকে প্রচুর শর্ট কোশ্চেন তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। এমনকি যে কোনো অনুকূল পরিবেশ তোমরা লিখতে পারবে। যেমন আমি ধানের ক্ষেত্রে যদি আমি আগে আসি, তাহলে ছকটাকে কীভাবে পূরণ করব না, ধানের ক্ষেত্রে উষ্ণতা কতটা লাগে? উষ্ণতাটা লাগে হচ্ছে আমাদের ধানের ক্ষেত্রে উষ্ণতা লাগে 27 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এটা গড়। এরপর বৃষ্টিপাত লাগে 150 থেকে 200 সেন্টিমিটার। মৃত্তিকা কি লাগে? আমরা কিন্তু এটা জানি পলিমৃত্তিকা, বা এটা একটা লিখে দাও পলিমৃত্তিকা, দোআঁশ। ঠিক আছে, এগুলো বিশেষ বৈশিষ্ট্য কি? ধানকে তৃষ্ণার্ত ফসল বলে, প্রচুর জল লাগে, তাই তৃষ্ণার্ত ফসল বলে। এই বিশেষ বৈশিষ্ট্যটা একটু ঘরটা বড় করবে। আমি যেহেতু একটা রাফে দেখানোর জন্য করেছি, তোমরা স্কেল দিয়ে টানবে, এই ঘরটা একটু বড় করবে। এরপরে প্রথম রাজ্য কে আছে? প্রথম ধান উৎপাদনের রাজ্য হচ্ছে কে না পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ হচ্ছে প্রথম। দ্বিতীয় রাজ্য কে আছে না অন্ধ্রপ্রদেশ। ধানে কিন্তু তেমন ইম্পর্টেন্ট নয়, তোমরা কি করতে পারো, যেটা অত ইম্পর্টেন্ট নয় তাও লিখে রাখলে অন্ধ্রপ্রদেশ। তৃতীয়টা অত দেখার দরকার নেই, এ করে রাখলে। যেটাতে প্রথম দ্বিতীয় তৃতীয় খুব সুস্পষ্টভাবে রয়েছে সেটা লিখতে পারো। ঠিক আছে, আর তারপরে হচ্ছে পৃথিবীতে ভারতের স্থান। পৃথিবীতে ভারতের স্থান হচ্ছে ধান উৎপাদনে কি না চীনের পরেই দ্বিতীয়। এরমভাবে গম, কার্পাস, মিলেট, ইক্ষু, চা, কফি। মিলেটের ক্ষেত্রে কি করবে? মিলেটের ক্ষেত্রে একটু অন্যভাবে করতে হবে। কি কেন না মিলেটের জোয়ার আছে, মিলেটের ক্ষেত্রে জোয়ার, তাহলে এখানে এগুলো সব কমন হবে, এগুলো কমন হবে। প্রথম রাজ্যের ক্ষেত্রে এখানে একটা ঘর করবে জোয়ার, এখানে করবে জোয়ারের পরে হচ্ছে বাজরা, আর হচ্ছে রাগি। এবার এই তিনটে পরপর লিখবে। জোয়ারে কে আছে না মহারাষ্ট্র। আমি বড় লিখছি না, আমার ঘরটা কিন্তু নেই, এটা পুরো খাতার পৃষ্ঠার জুড়ে করবে। মহারাষ্ট্র। তারপরে হচ্ছে বাজরাতে হচ্ছে কে আছে রাজস্থান, আর রাগিতে কে আছে কর্ণাটক। বাস, প্রথম দ্বিতীয় করলে হবে, তৃতীয় করার দরকার নেই, এটা মনে রাখবে। এইটাতে পৃথিবীতে স্থান কত খুঁজে লিখে দেবে। এইভাবে একটা ছক তোমরা এই ছকটা করবে, করে তোমরা ভারতীয় কৃষি ব্যবস্থাটা ভালো করে সুন্দরভাবে করবে। এছাড়া পরবর্তীতে আমি MCQ ও SAQ ভিডিও আলাদাভাবে দেব। এছাড়া আমি পরবর্তীতে বিভিন্ন সাজেশান দেব, যেগুলো তোমাদের অত্যন্ত প্রয়োজন। মাধ্যমিক পরে যে প্রশ্নগুলো সেগুলো পড়তে পারবে। এখন তোমরা প্রস্তুতি শুরু করে দাও এই প্রশ্নগুলো নিয়ে, এগুলো নিয়ে এইভাবে ছক তৈরি করে শুরু করে দাও ভারতীয় কৃষি ব্যবস্থা। পরবর্তী ভিডিওতে আমি ভারতীয় শিল্প ব্যবস্থা, পরিবহন, জনসংখ্যা ইত্যাদি নিয়ে আলোচনা করব। আমার এর আগেও দেয়া আছে ভারতের প্রাকৃতিক যে প্রশ্নগুলি, যেগুলো তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেগুলো আমি দিয়ে দিয়েছি। তার জন্য আমার চ্যানেল অনলাইন জিওগ্রাফি উইথ রয়, এই চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো, তাহলে তোমরা পরপর ভিডিওগুলো পেতে শুরু করবে এবং ভালো করে পড়াশোনা করতে পারবে। ওকে, বাই। Please subscribe the channel and press the bell
আইকন।